আজকে তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর জীববিজ্ঞান অংশ, তোমাদের হচ্ছে অধ্যায় হলো এটা 4 জীবনী শক্তির। আমি একটা অংশ টপিকস নিয়েছি, জীবনী শক্তি এবং হলো সালোক সংশ্লেষণ। এই দুইটা অংশ নিয়ে আমি তোমাদের আজকে পড়াবো। আচ্ছা, সেই ক্ষেত্রে প্রথমে আমাদের জানতে হবে যে আজকে আমরা যে অংশগুলো পড়বো সেই অংশগুলো একটু নির্ধারণ করা হয়েছে। দেখো, কোষের প্রধান শক্তির উৎস হিসেবে এটিপির ভূমিকা, সালোক সংশ্লেষণের সরবরাহ কীভাবে তৈরি হয়, সালোক সংশ্লেষণের প্রভাবসমূহের ভূমিকা এবং সালোক সংশ্লেষণের জীবজগতের গুরুত্ব। আচ্ছা, প্রথমেই আমাদের যেটা জানা উচিত সেটা হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তি আসলে কি? জীবনী শক্তি হচ্ছে যে প্রতিটা জীবের জীবন অতিবাহিত করার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তিকে আমরা বলবো জীবনী শক্তি। যেমন হচ্ছে এটিপি, এর প্রধান শক্তির উৎস হচ্ছে কি এটিপি। আচ্ছা, এছাড়াও আমাদের আরও অনেক শক্তি আছে, যেমন এনএডিপি আছে, PH2, তারপরে হচ্ছে FADP। আর এর মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে এটিপি। এটিপিটা কীভাবে তৈরি হয়? এটিপি তৈরি হওয়ার যে প্রক্রিয়াটাকে বলা হয় ফসফোরাইলেশন। অর্থাৎ এটিপিটা সৌরশক্তি থেকে উদ্ভিদ হবে এবং সেটা অজৈব ফসফেট অর্থাৎ সহায়তায় আলোর উপস্থিতিতে এবং ক্লোরোফিলযুক্ত কোষে এটিপি তৈরি হবে এবং একে আমরা বলবো কি ফসফোরাইলেশন। আচ্ছা, এরপরে আমাদের আর একটা জানা দরকার, সেটা হচ্ছে যে এটিপিকে এই জন্য বলা হয় জৈব মুদ্রা। অর্থাৎ জীবজগতের এই শক্তির আধার হচ্ছে এটিপি, এই জন্য আমরা এটিপিকে জৈব মুদ্রা বলতে পারি। আচ্ছা, এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি সালোক সংশ্লেষণ। অর্থাৎ আমাদের যে এটিপি তৈরি হবে উদ্ভিদে, সেটা কেন তৈরি হবে? সালোক সংশ্লেষণের জন্য। এখন সালোক সংশ্লেষণ কি? সালোক সংশ্লেষণ হচ্ছে একটা উদ্ভিদের জৈব রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে উদ্ভিদ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবে পত্ররন্ধ্রের মাধ্যমে এবং মাটি থেকে পানি শোষণ করবে এবং সেই পানিটা পাতার মেসোফিল টিস্যুতে গিয়ে শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ কার্বোহাইড্রেট তৈরি করবে। সেই প্রক্রিয়াকে আমরা বলবো হলো সালোক সংশ্লেষণ এবং এর উপজাত হিসাবে সে দুইটি রাসায়নিক পদার্থ বের করে দেবে, সেটা হচ্ছে পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এবং আমরা একটা রাসায়নিক বিক্রিয়া দেখাচ্ছি, এটা আমরা মাধ্যমে বোঝাতে পারি। যেমন দেখো, এখানে আমরা প্রথমে বলছি যে সালোক সংশ্লেষণের জন্য আমার কী দরকার? কার্বন ডাইঅক্সাইড দরকার এবং সেটা উপকরণের মধ্যে আমরা পাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমি তোমাদের উপকরণটা একটু বলে দিই। ক্লোরোফিলযুক্ত একটা কোষ লাগবে, তারপরে আলো লাগবে পর্যাপ্ত পরিমাণ, তারপরে হচ্ছে কি পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এখন আমরা যদি এই সম্পূর্ণ উপকরণসমূহ একসাথে করে যদি বিক্রিয়াটা সম্পন্ন করি, তাহলে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো ক্লোরোফিলযুক্ত কোষে গ্লুকোজ তৈরি করতেছে। অর্থাৎ এখানে এটাকে আমরা বলি গ্লুকোজ, অর্থাৎ এটাকে আমরা এক কথা শর্করা বলতে পারি, শর্করা বা কার্বোহাইড্রেট। শর্করা বা আমরা একে গ্লুকোজও বলতে পারি। এটা মূলত আসলে গ্লুকোজই। প্রতিটা জীবদেহেই শর্করা হিসেবে তৈরি হয়। উপজাত হিসাবে এই দুইটা পদার্থ আমাদের তৈরি হবে, সেটা হচ্ছে কি পানি এবং হলো কার্বন ডাইঅক্সাইড। তোমরা জানবা যে প্রতিটা বিক্রিয়া, জৈব রাসায়নিক যত বিক্রিয়া থাকে তার প্রত্যেকটা শেষে কি উপজাত তৈরি হবে এবং এই যে অক্সিজেনটা বের হলো, এই অক্সিজেনটাই হচ্ছে আমরা প্রাণীরা কি গ্রহণ করে থাকি। আচ্ছা, এখন দেখো একটা জিনিস, আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইড বায়ুতে থাকে হচ্ছে 0.03%, আর পানিতে থাকে 0.3%। তাহলে দেখো একটা জিনিস যে তাহলে কার্বন ডাইঅক্সাইডটা কে তাড়াতাড়ি গ্রহণ করতে হবে? পানিতে থাকা উদ্ভিদেরা। সেই জন্য আমাদের জানা উচিত যে যেসব উদ্ভিদ পানিতে থাকে অর্থাৎ জলজ উদ্ভিদ, এদের মধ্যে সালোক সংশ্লেষণের হার তুলনামূলকভাবে স্থলজ উদ্ভিদ থেকে বেশি। আচ্ছা, এখন আমরা এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যে শর্করা যে তৈরি হবে, সেই শর্করা তৈরি দুইটা পর্যায় আছে, একটা হচ্ছে আলোক নির্ভর পর্যায়, একটা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। আচ্ছা, এখন আলোক নির্ভর পর্যায়ে এখানে দুইটা অংশ কাজ করে, একটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়াটা সম্পন্ন হবে, একটা হচ্ছে ফটোলাইসিস। আর এখানে আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হবে। আর তোমরা জানো যে কি সালোক সংশ্লেষণ হচ্ছে জারণ বিজারণ প্রক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন জারিত হবে, হাইড্রোজেন জারিত হয় আর কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়। এই জন্য সালোক সংশ্লেষণ হচ্ছে একটা জারণ বিজারণ প্রক্রিয়া। আচ্ছা, এখন আলোক নিরপেক্ষ পর্যায়ে কী কী হয়? কেলভিন চক্র, হ্যাসেলাকা এবং ক্রেসিলেসিয়ান চক্র সম্পন্ন হয়। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আসবো আলোক নির্ভর পর্যায়ে। আলোক নির্ভর পর্যায়ে আমরা দেখে নেবো ফটোফসফোরাইলেশন প্রক্রিয়া, ফটোলাইসিস। এখন এই দুইটা কি? এই দুইটা অংশ এখন দেখতে গেলে তোমাকে এখানে আসতে হবে। যেমন দেখো, ফটোফসফোরেশন আমরা প্রথমেই জানছি কি যে এটিপি তৈরি হবে উদ্ভিদের দেহে একটা শক্তি, সেটা কীভাবে হবে? এই এডিপির আসলে পূর্ণরূপ হচ্ছে অ্যাডিনোসাইন ডাইফসফেট। এটা হচ্ছে পিআইতে হচ্ছে অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট। আর কালো ক্লোরোফিলের সহায়তায় কী তৈরি হবে? এটিপি অর্থাৎ এডিনোসাইন ট্রাইফসফেট তৈরি হবে। আর এরপর ফটোলাইসিস হচ্ছে কি
পানি ভেঙে যাবে, অর্থাৎ পানিটা যে সে গ্রহণ করলো সেই পানিটা ভেঙে কি তৈরি হবে, হাইড্রোজেন তৈরি হবে, ইলেকট্রন তৈরি হবে এবং অক্সিজেন তৈরি হবে এবং ইলেকট্রন তৈরি হবে। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা, এই সম্পূর্ণ প্রক্রিয়াটা উদ্ভিদ কীভাবে করে, পানি অভিসৃবর প্রক্রিয়া সে পানি গ্রহণ করে, সেই পানিটা যখন উদ্ভিদের মেসোফিল টিস্যুতে যায় সেখানে গিয়ে পানিটা হচ্ছে কি ভেঙে যায়, ভেঙে যাওয়ার কারণে সে কি শর্করা খাদ্য তৈরি করতে পারে। আচ্ছা এটা সে করলো কখন, আলোক নির্ভর পর্যায়ে। আচ্ছা আলোক নিরপেক্ষ পর্যায়ে গিয়ে কি হবে, এখানে অবশ্য আরও একটা জিনিস হয়, সেটা হচ্ছে এটিপি এবং এনএটিপি, এই দুইটা শক্তি যখন একত্র হয় তখন সেখানে আত্তীকরণ শক্তি তৈরি হয় এবং এই আত্তীকরণ শক্তিটা আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়ে কাজে লাগবে। আচ্ছা আলোক নিরপেক্ষ পর্যায়ে প্রথম দুইটা অংশ থাকে, তিনটা অংশ থাকে আমাদের, কিন্তু তিনটা অংশের ভিতরে আমাদের এই তোমরা যেহেতু এখন নবম শ্রেণীতে পড়ো সেজন্য তোমাদের শুধুমাত্র ওই বইয়ে দুইটা চক্রের বর্ণনা দেওয়া আছে। এরপরের 3 নম্বরটা তোমরা উচ্চ ক্লাসে 11 ক্লাসে গিয়ে পড়তে পারবা। আচ্ছা এখন আমাদের এইটা জানা দরকার, কেলভিন চক্র C3 গতিপথটা কি। আচ্ছা C3 গতিপথ হচ্ছে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়াগুলো পরপর হবে, সেই ক্ষেত্রে প্রথমে যে 3 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। 3 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক তৈরি হওয়ার কারণে এর নাম হচ্ছে কি C3 গতিপথ। আর এটা তৈরি করছে কি ক্যালভিন বেনসন নামে দুইজন বিজ্ঞানী, যার কারণে এর নাম হচ্ছে কি ক্যালভিন চক্র। আর এই গতিপথটা কেন হলো, তার কারণ হচ্ছে যে প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যার কারণে এর নাম হচ্ছে কি C3 গতিপথ। সাধারণত আমাদের দেশে যত উদ্ভিদ আছে সবাই C3 গতিপথেই, অর্থাৎ 3 কার্বন বিশিষ্ট উদ্ভিদ প্রথম রাসায়নিক বিক্রিয়ায় 3 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। আচ্ছা এরপরে আমরা দেখব হ্যাসেলাক, অর্থাৎ হ্যাসেলাক নামে বিজ্ঞানী এই C4 গতিপথ আবিষ্কার করছে। অর্থাৎ কোনো উদ্ভিদে দেখা যাচ্ছে যে প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন না হয় 4 কার্বন হয়, সেই জন্য সেই সব উদ্ভিদগুলোকে আমরা বলবো কি C4, অর্থাৎ সি আসছে থেকে কার্বন শব্দটা থেকে আসছে C, আর এই 3 এবং 4টা আমরা দেখাচ্ছি এই কার্বনের সংখ্যা অনুযায়ী, এই জন্য এরা হচ্ছে C4 গতিপথ। আর এই উদ্ভিদগুলো সাধারণত হচ্ছে যে বিভিন্ন ধরনের ঘাস, মুথা ঘাস, ভুট্টা, অ্যামারেন্থাস, এই ধরনের গাছগুলোতে আমরা এইগুলো দেখতে পাই। আচ্ছা তাহলে দেখো আমাদের এই যে ক্যালভিন চক্র এবং হ্যাসেলাক, এই চক্রগুলোর বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন হতে হতে একসময় কি দেখা যাবে যে শর্করা তৈরি করবে। আচ্ছা তাহলে এখন আমরা এই অন্তত এই দুইটা শিক্ষণফল আমরা শিখতে পারলাম। আচ্ছা এখন সালোকসংশ্লেষণের প্রভাবকের ভূমিকা। প্রভাবক কি? প্রভাবক হচ্ছে যে একটা রাসায়নিক বিক্রিয়ার গতি কম বেশি করবে, ত্বরান্বিত করতে পারে, আবার কি ধীরও করতে পারে, মন্থন করতে পারে। সেই ক্ষেত্রে আমরা তোমাদের দুইটা ভাগে ভাগ করা দেখাচ্ছি, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ। আচ্ছা এখন বাহ্যিকের মধ্যে প্রথমে আসে আলো, কার্বন ডাই অক্সাইড, তাপমাত্রা, পানি, অক্সিজেন, খনিজ পদার্থ, রাসায়নিক পদার্থ। আচ্ছা এখন অনেক বেশি আলোতে কিন্তু সালোকসংশ্লেষণ ভালো হবে না, সেই ক্ষেত্রে 400 থেকে 400 ন্যানোমিটার ও 680 ন্যানোমিটারের মধ্যে সালোকসংশ্লেষণ ভালো হবে। আচ্ছা কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যদি বেশি হয় সালোকসংশ্লেষণ সেক্ষেত্রে আমাদের কি কমে যেতে পারে, কারণ প্রতিটা জিনিসের একটা ধারণ ক্ষমতা আছে। তারপরে তাপমাত্রা হচ্ছে কি 22 থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 22 থেকে আমরা জানি 22 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে সালোকসংশ্লেষণ ভালো হবে। আচ্ছা অতিরিক্ত পানি ঘাটতি হলে কিন্তু সালোকসংশ্লেষণ কি হবে, কমে যাবে। আচ্ছা অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় যে অক্সিজেন বাড়লে, অক্সিজেনের যদি মাত্রা বেশি বেড়ে যায় তখন সেই ক্ষেত্রে মেসোফিল টিস্যুতে একটা প্রভাব পড়ে, সেই ক্ষেত্রে সালোকসংশ্লেষণ কম হয়। আচ্ছা খনিজ পদার্থ যেমন হচ্ছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম কি তৈরি করে, ক্লোরোফিল তৈরি করে। এখন যদি ক্লোরোফিল আমাদের ঠিক না থাকে তাহলে সালোকসংশ্লেষণে ঘাটতি হবে। আর বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন হচ্ছে কি ক্লোরোফর্ম, তারপরে বিভিন্ন ধরনের হচ্ছে হাইড্রোজেন সালফাইড ইত্যাদি বিষাক্ত গ্যাসের কারণে হচ্ছে কি সালোকসংশ্লেষণ একেবারে বন্ধ হয়ে যেতে পারে অবশ্য। আচ্ছা এখন ক্লোরোফিলের কথা তো আমরা জানি যে ক্লোরোফিলের কারণে হচ্ছে যে সালোকসংশ্লেষণ অনেক সময় কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। এবার হচ্ছে পাতার বয়সের সংখ্যার ক্ষেত্রে একটা জিনিস আমাদের জানা উচিত যে মধ্যবয়সী পাতা এবং পাতার গাছের যদি সংখ্যা বেশি থাকে তাহলে সেই গাছে সালোকসংশ্লেষণ বেশি হবে। আচ্ছা এরপরে হচ্ছে আমাদের শর্করা বেশি হলে সালোকসংশ্লেষণের গতি কমে যাবে। পটাশিয়াম বেশি হলে সালোকসংশ্লেষণ কমবে। আর এনজাইমের ক্ষেত্রে হচ্ছে যে একটা সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে প্রচুর পরিমাণে এনজাইম দরকার এবং সেটা আমরা
এই ক্লোরোফিলের ক্ষেত্রে দেখছি যে বেশি ক্লোরোফিল হলে এনজাইম কমে যায়, আর এনজাইম কমে গেলে সালোকসংশ্লেষণ তখন কমে যাবে। আচ্ছা, এরপরে আমাদের যে জিনিসটা এখন দরকার সেটা হচ্ছে কি সালোকসংশ্লেষণের গুরুত্ব। আচ্ছা, তোমরা এখন যে আলোচনাটা দেখলাম তাতে মনে হচ্ছে যে সালোকসংশ্লেষণের গুরুত্বটা কি? সালোকসংশ্লেষণের গুরুত্ব হচ্ছে যে যেহেতু সালোকসংশ্লেষণ মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করে, আর উদ্ভিদেরই খাদ্য হচ্ছে বিভিন্ন প্রাণীরা তার উপর নির্ভরশীল। তাহলে এক কথায় যদি খুব সংক্ষেপে আমরা বলি তাহলে যে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করবে, আর এই খাদ্য প্রাণীর উপর নির্ভরশীল। আর এই প্রাণীরা যদি নির্ভরশীল যদি ঠিকমতো নির্ভরশীলতা না পায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় উদ্ভিদ প্রাণী কারোরই এই জীবজগতে টিকে থাকা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সালোকসংশ্লেষণটা সম্পূর্ণভাবে টিকে রাখা আমাদের অবশ্যই উচিত। তাহলে আজকে আমাদের এই এতটুকুই পাঠদানটা। তবে আমি একটু তোমাদের আজকে একটু হোমওয়ার্ক দিই, সেটা হচ্ছে তোমরা সালোকসংশ্লেষণের C3 এবং C4 গতিপথ দুটির মধ্যে পার্থক্য লিখবা। পার্থক্য লিখে আমাকে পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই দেখাবে। তাহলে তোমাদের আজকে অনলাইন ক্লাসে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।